This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ইস্যু খুব অবভিয়াস। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ডক্টরস বিট করে সরকারি চিকিৎসকদের সঙ্গে সভা করে কতগুলো সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেই সিদ্ধান্তগুলো দেখে অনেকেই বলছেন যে মমতা আজ স্বাস্থ্যে কল্পতরু। চিকিৎসক, সব ধরনের চিকিৎসক, জুনিয়র হন, পিজিটি হন, পোস্ট ডক যারা ট্রেনি, সবার হাউস স্টাফ, কারো ভাতা, কারো বেতন, সেগুলো দেখাবো আপনাদের। সারাদিন আমরা দেখাচ্ছি বেড়েছে, ভালো কথা। একই সঙ্গে তিনি আজকে সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন যে যতক্ষণ 8 ঘন্টা আপনার অফিসিয়াল ডিউটি আওয়ার, ওই সময়টা মন দিয়ে হাসপাতালে কাজটা করুন, মানে সরকারি কর্মক্ষেত্রে। তারপর 30 কিলোমিটার সর্বোচ্চ গণ্ডি বেঁধে দিয়েছেন, তার মধ্যে আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন কর্মক্ষেত্র থেকে 30 কিলোমিটার। এরকম কিছু সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বোনেদের রক্ষা করার দায়িত্ব ভাইদের। আর মমতা ব্যাখ্যা দিয়েছেন, এই যে মাঝে মাঝে সমালোচনা হয় না, দলের ভেতরে হয়, শাসক দলের ভেতরে হয়, বাইরে হয়, যে এতগুলো দফতর উনি একা সামলাবেন কি করে, কেনই বা হাতে রাখেন। স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রী আজকে ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি স্বাস্থ্য দফতর হাতে রাখেন। এই সমস্ত বিষয় আমাদের আজকের এই বিতর্কের মধ্যে আসবে। অতিথিরা আছেন, প্রথমেই দেখে নিন আমাদের ইস্যু কার্ড। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আলাপ করিয়ে দিই। বাঁ দিক থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র এবং প্রতিনিধি শর্বরী মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। মাঝখানে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, তিনি রাজনৈতিক বিশ্লেষক, অবশ্যই শাসক পক্ষের হয়ে বলবেন, এবং সিপিআইএম এর মুখপাত্র নেতা অতনু চট্টোপাধ্যায়। তিনজনকে স্বাগত জানাই। একেবারে শুরুতেই পরপর দুটো বয়ান আপনাদের মুখ্যমন্ত্রী শোনাবো, যাতে এই ভাতা আর বেতন সংক্রান্ত কথা তিনি বলেছেন, একই সঙ্গে সিনিয়র ডাক্তারদের কাছে, সরকারি ডাক্তারদের কাছে তার আবেদনটা কি এই প্রাইভেট প্র্যাকটিস করা নিয়ে। শুনুন, তারপর আসুন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। প্রধান বিরোধী দলের মুখপাত্রকে প্রথমেই সুযোগ দেবো, আপনি মাইকটা নেবেন হাতে করে, দয়া করে। হ্যাঁ, আজকে যেগুলো ঘোষণাগুলো হলো, মানে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এবং কেনই বা তিনি এগুলো ঘোষণা করতে গেলেন, বিশেষ করে এই যে আর্থিক দিকটা। কেনই ঘোষণা করতে গেলেন মানে 2026 সামনে ভাতা দিতে হবে না? আরে গোটা বাংলাটাই তো দাঁড়িয়ে রয়েছে। উনি রুটির টুকরো ছুঁড়বেন আর মানুষ রুটির টুকরো হাতে নেবে। আপনি বিভিন্ন স্টেটে খোঁজ নিয়ে দেখবেন, সরকারি যারা সেখানকার জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন, পিজিটি যারা রয়েছেন, তারা কি স্কেলের মাইনে পান। এবারে হঠাৎ উনি ঠিক এই ভোটের আগে আগে ওনার একটু দয়া দাক্ষিণ্য করবার একটা মন তৈরি হয়। আর উনি তো জানেন যেভাবে উনি ভিলেন হয়ে গেছেন ডাক্তার সমাজের কাছে, মানে যেভাবে একটা রাজ্য সরকার তার সরকারি হাসপাতালে সরকারি ডাক্তারের নিরাপত্তা দিতে পারেন না, যেভাবে বারবার বলা হয়েছিল
যে যে মেয়েটি খুন হলো সে কেন খুন হয়েছে, কি কি দুর্নীতির বাসা বেঁধেছে ওই হাসপাতালে এবং গোটা স্বাস্থ্য ভবনে, তার দিকে সেটাকে ধামাচাপা দেবার নানান চেষ্টা করার পরে এখন উনি টাকা ছুটছেন, এখন উনি ভাতা ছুটছেন, উনি ভাবছেন টাকা দিয়ে মুখ বন্ধ করার ওনার এই যে খেলা, সে খেলা উনি খেলছেন। বাংলার মানুষ ওনার এই খেলা কিন্তু খুব ভালো জানে। সৌরভপ্রিয় দত্ত, কয়েক হাজার ডাক্তারবাবু আজকে এসেছিলেন যাদেরকে তিনি রুটি ছুঁড়ে দিলেন। এবার যে ধরনের কথাবার্তা উনি বললেন এটা আমি সমর্থন করতে পারলাম না। নরেন্দ্র মোদী ভোটের আগে হিন্দু মন্দির তৈরি করতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এই ধরনের কোনো রাজনীতি করে না। তিনি যদি ডাক্তারদের ভাতা বৃদ্ধি করে থাকে তাদের কর্মদক্ষতা দেখে, এবং আমাদের বাংলার আগে যে অবস্থা ছিল, সিপিএম আমলে যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আজকে যে হাসপাতালগুলো এতটা উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পেছনে প্রচুর ডাক্তারদের অবদান রয়েছে। সুতরাং তাদের কর্মদক্ষতা অনুযায়ী তাদের মায়না বেড়েছে, মায়না বাড়াতেই পারে। আমি আপনার সময় বলিনি, আমি আপনার সময় বলিনি, আমি আপনার সময় বলিনি, আপনি এটা রাখবেন। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দিতে জানেন, যারা ভালোভাবে কাজ করবেন না তাদের তিরস্কৃত করতে পারেন। এটা একটা প্রশাসনিক প্রধানের একটা দায়িত্ব এবং কর্তব্য, তিনি সেটাই করেছেন। এবং আমি মনে করি আজকে যে হাজার হাজার ডাক্তাররা ওখানে ছিলেন, তারা যে হাততালিতে তারা যে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন, সেই ডাক্তারদের দিকে রুটি ছুঁড়ে দেওয়ার কথা বলে তিনি ডাক্তারদের যে অপমান করেছেন, এই অপমানের জবাব বিজেপিকে পেতে হবে। বেশ, সিপিআইএম এর মুখপাত্র। রাজাদা, এই মুহূর্তে গোটা দেশে যারা যারা জুনিয়র ডাক্তার রয়েছেন সরকারি এতে, কেন্দ্রীয় সরকারের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের থেকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার তাদের টাকা ডিফারেন্স অর্ধেকেরও 5,000 টাকা মতো কম ছিল। মানে আজকে 10,000 বাড়ালেন, তাতে তাও সেই ডিফারেন্স রইল যা হাফ, তার থেকে 5,000 বেশি। এবং সিনিয়র ডাক্তারবাবুরা যারা আছেন তারা এই রাজ্যে আপনারা জানেন যে কনসলিডেটেড একটা পেমেন্ট পান, ওনাদেরকে ওই প্রাইস মানে ডি এর হাইকটা ওনারা পান না। এবং এভাবে বলে রাখারও দরকার, জুনিয়র ডাক্তারবাবুরা যে ডি এর হাইক পান সেটা বিগত বামফ্রন্ট সরকারের কল্যাণে, নইলে তৃণমূল সরকার সেটাও করতো না। এখন আপনাদের একটা জিনিস হয়তো মনে আছে যে এই মাননীয় এত কথা বললেন, সৌরভপ্রিয়দাও বলার সময় বললো যে হাসপাতালের উন্নয়ন ইত্যাদি, কি উন্নয়ন হয়েছে মাননীয় বলার সময় বলেছেন, ক্ষমতায় এসে আগে রং করেছি, গেট বানিয়েছি। ইনফ্রাস্ট্রাকচারের কি হয়েছে সেটা তো আপনি আমি সবচেয়ে ভালো জানি। গত বিধানসভা নির্বাচনের সময়ও দেখেছিলাম এত দারুণ ইনফ্রাস্ট্রাকচার, মুখ্যমন্ত্রীর পায়ের একটা চোট লাগার জন্য মেদিনীপুরে উনি চিকিৎসা করাতে পারলেন না, কলকাতা অবধি আসতে হলো। এত হচ্ছে জেলায় জেলায় নাকি উনি ইনফ্রাস্ট্রাকচার করেছেন। সরকারি হাসপাতালের চিকিৎসক সংখ্যা 2011 আগে কত ছিল, এখন কত হয়েছে। মানুষকে বাধ্য করা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার জন্য। এই তথ্য মুখ্যমন্ত্রী সামনে আনুন, 2011 আগে কতজন বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা নিতেন, কতজন এখন হচ্ছে গিয়ে বেসরকারি ক্ষেত্রে সুবিধা নেন। আসলে গোটা ইনফ্রাস্ট্রাকচারটা, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুকে মাননীয় হচ্ছে নিজের হাতে ধ্বংস করেছেন। এবং জেলায় জেলায় আপনি যদি দেখেন যে যারা আন্দোলনকারীরা ছিলেন, যে অভয় আন্দোলনে যারা নেমেছিলেন, প্রত্যেকজন ডাক্তারবাবুকে যেভাবে এই সরকার হ্যারাস করেছে, উনি চেষ্টা করেছেন কিছুটা ক্ষতে মলম লাগানোর, কিন্তু উনি নিশ্চিন্ত থাকুন যারা আন্দোলনকারী তারা আন্দোলনের মধ্যেই থাকবে। বেশ, আমরা একবার শুনে নেব ডাক্তারবাবুদের তরফ থেকে। ডক্টর বিপ্লব চন্দ্র, আগের দিন আমাদের এই নিউজ রুমেই উনি এসেছিলেন যখন এই জাল ওষুধের কারবার নিয়ে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে ডক্টর বিপ্লব চন্দ্র, যিনি এমনিতে বরাবর একটু ক্রিটিক্যালি থাকেন এইসব ব্যাপার নিয়ে, তিনি কি বলেছেন একবার শুনুন, তারপর ফিরবো ডাক্তারবাবুর প্রতিক্রিয়া। মূল সমস্যা উনি চাইছেন যে সবাই শাসকের দলদাসে পরিণত হোক, এখানেই আমাদের বিরোধিতা। আমরা দলদাসের রাজনীতি করতে রাজি নই। আসলে শাসক সবসময় ভাবে কি জানেন তো, যে যারা প্রতিবাদ করছে তারা সবাই মনে হয় অনৈতিক বা তাদেরও শিরদাঁড়া নেই, এটা ভুল। তাই শুধু টাকা বাড়িয়েই তাদেরকে কেনা যাবে এই একটা ভুল ধারণার বশবর্তী হয়ে টাকা বাড়ানোর এটা একটা তাদের ইচ্ছা এবং তাদের পরিকল্পনা। কিন্তু আপনি যদি পরিসংখ্যান নেন, যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন কোনো না কোনোভাবে করেছে এই অভয়ের ন্যায় বিচারের দাবিতে, তারা কেউ খুশি নয় তাদের ভাতা বাড়ানোর জন্য। তাহলে দেখুন কি নৈতিক মান, তাহলে এটাকে আপনারা স্যালুট করবেন না? সৌরভপ্রিয় দত্ত, আমার একটা খুব সিম্পল প্রশ্ন, বেতন বাড়ুক কে চায় না? মানে বেতন বাড়ুক কে চায় না? তারপরে ডাক্তারবাবুদের এই রিয়াকশন আসছে, তার কারণটা কি? না দেখুন, সবাই তো আর সমান হয় না, সব ডাক্তারবাবু সমান হয় না। বিষয় হচ্ছে যে অভয়াকে সামনে রেখে যে ধরনের কোটি কোটি টাকার ফান্ড তারা তুলছিল, সেই ফান্ডের পরিমাণটা হয়তো এই বেতনের থেকে অনেক বেশি। এটা হতে পারে তাদের কাছে সেই ফান্ড, কোটি কোটি টাকার ফান্ড কোথা থেকে আসছে, পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে, কয়েক কোটি টাকার মালিক হচ্ছে, কেউ বিজ্ঞাপন করছে, কেউ সিনেমায় নামছে। তো আমাদের কথা হচ্ছে ডাক্তারের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, তাদের কাজ কোনো রডের বিজ্ঞাপন, কোনো সিমেন্টের বিজ্ঞাপন করা নয়। এবং তারা বিজ্ঞাপন করে কোটি কোটি টাকা কামাচ্ছে। অভয় একটা মৃত মেয়েকে নিয়ে
যে ধরনের মানে আপনি রাজনীতি, নোংরা রাজনীতি করছে, তিলোত্তমার কথা বলতে চাইছেন। একদম, হ্যাঁ, সেই তিলোত্তমাকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে এবং সেখান থেকে তার মুখ দেখিয়ে যে টাকাগুলো ইনকাম হচ্ছিল, সেই ইনকামটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কিছু কিছু ডাক্তার এই ধরনের কথা বলবে, তাদেরকে দিয়ে তো আর সামগ্রিক চিকিৎসা পরিষেবা চলবে না। সামগ্রিক চিকিৎসা পরিষেবা চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বিরোধীরা যা বলে বলুক, কিন্তু আমাদের পরিষেবা আমরা যেভাবে দিতে চাই এবং ডাক্তারদের যে মান উন্নয়ন, ডাক্তারদের যে সম্মান দেওয়ার বিষয়টা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই। বিজেপির প্রতিনিধি এই যে এক্ষুনি সৌরভবাবু বললেন যে রুটির টুকরো বললাম, বিজেপি বললো এই কথা, ডাক্তার এক্ষুনি উনি বললেন যে সকল ডাক্তাররা তিলোত্তমাকে সামনে রেখে তারা নাকি ফান্ড ক্রিয়েট করেছে। এটা কত বড় সম্মান দিলেন শাসক দলের প্রতিনিধি ডাক্তার বাবুদের। আমরা প্রত্যেকে জানি যে সেই সময় জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তাররা তারা কিভাবে রাস্তায় নেমেছিল, এবং এই যে সেই সময় গোটা ডাক্তার কমিউনিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাওয়াতে এখন তিনি কোথাও একটা তাদেরকে মন ভরিয়ে দিলাম। এটা যে আমার যতদূর মনে পড়ছে আন্দোলনের ফান্ড সংক্রান্ত ব্যাপারটা কুণাল ঘোষ প্রথম মনে হয় বলেছিলেন, যতদূর আমার তৃণমূলই বলবে রাজাদা, এটা তৃণমূলই বলবে, এটা আর কেউ কে বলতে পারে, এটা তৃণমূলই বলবে। তার কারণ হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেসই তো জানে কিভাবে মানে অভয়াকে সামনে রেখে স্বাস্থ্য ভবনের দুর্নীতিটাকে চাপা দেবার চেষ্টা করা হয়েছিল কিভাবে। বারবার আমি সেই মাত্র দুদিন আগে ডক্টর পবিত্র গোস্বামীর সঙ্গে কথা বললাম, তিনি একই কথা বললেন যে যেভাবে জাল ওষুধ, এই জাল ওষুধটা স্বাস্থ্য ভবনে যেভাবে রয়েছে, যেভাবে রোটেট হচ্ছে, এবং এই জাল ওষুধের ব্যাপারে যদি আপনারা মানে একদম গভীরে গিয়ে তদন্ত করেন, তাহলেও দেখবেন এই অভয়ার মৃত্যুর পিছনে সেটাও একটা বড় কারণ। বেশ, এই যে আমি শুরুতেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো দফতর সংক্রান্ত বিষয় নিয়ে যে মাঝে মাঝেই বিতর্ক হয়, বিশেষ করে স্বাস্থ্য, এটা যে তার হাতেই নিশ্চিন্ত বা সুরক্ষিত, কার্যত আজকে মুখ্যমন্ত্রী তাই বলতে চেয়েছেন যে এটা একটা বিশাল একটা দফতর, ভাস্ট একটা দফতর। এই দফতর শুধু কোনো প্রতিমন্ত্রীকে দিয়ে ছেড়ে দিলে চলবে না। এইটা একবার আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম, তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া, টোটালটা নজর রাখা। আমরা একটু আমাদের বাম প্রতিনিধির কাছে জানতে চাইব যে কোন সময় পশ্চিমবঙ্গে বাম জামানায় স্বাস্থ্যে কোনো পূর্ণমন্ত্রী ছিলেন না, শুধুই প্রতিমন্ত্রী ছিলেন। এটা একটু জানতে চাইব। দ্বিতীয় কথা, আরও একটা বিষয়, যদি একটা প্রতিমন্ত্রীর এতটাই মানে যেভাবে উনি বললেন, তাতে কোথাও যেন এটাও মনে হচ্ছে যে প্রতিমন্ত্রী দিয়ে বড় দফতর কিন্তু সম্ভব নয়। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যেই অনেকগুলো দফতরে প্রচুর প্রতিমন্ত্রী দেখতে পাই, মানে এটা ঠিক কেন? দাদা, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম সরকারের সময় সব প্রতিমন্ত্রী দিয়ে নাকি চালানো হতো, স্পেশালিস্ট স্বাস্থ্য। এখন মুখ্যমন্ত্রীর হাতে ফোন রয়েছে, ওনাকে পরামর্শ দেওয়ার জন্য আইপ্যাক রয়েছে, এটুকু ওনার আমার মনে হয় জেনে নিতে কোনো অসুবিধা হবে না যে 2011 অবধি একজন স্বাস্থ্যমন্ত্রী বামফ্রন্টের যিনি ছিলেন তার নাম সূর্যকান্ত মিশ্র, এবং নির্দিষ্টভাবে সূর্যকান্ত মিশ্র যেহেতু আরেকটি সঙ্গে দপ্তর ছিল, স্বাস্থ্যের প্রতিমন্ত্রী ছিল, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীরা ছিলেন, তৃণমূল জমানাতে তো একাধিক প্রতিমন্ত্রী রয়েছে, একাধিক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা রয়েছেন। তাহলে কি মাননীয় বলতে চাইছেন যে সেটা থাকাটাও ভুল? তার দল যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মানে তার সরকার হচ্ছে ভুল পথে চলছে? মাননীয় নিজে একাধিক দপ্তরের দায়িত্বে এবং তার দপ্তরে একাধিক স্বাস্থ্য থেকে সমস্ত ক্ষেত্রে উনি আবার প্রতিমন্ত্রী রয়েছে। স্পেশালি স্বাস্থ্য, তার কারণে স্বাস্থ্যতে আমাদের এখনো প্রতিমন্ত্রী রয়েছে। বলছেন এটা খুব ভাস্ট। স্বাস্থ্যতে তো আমাদের এখনো প্রতিমন্ত্রী রয়েছে। যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হচ্ছে নিজের সরকারের বিরুদ্ধে বোধ করি আমি, মানে দেখে তো তাই মনে হয়েছে, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তো যে অভয়ার খুনিদের শাস্তি দিতে হবে। অভয়ার খুনিদের শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল সরকারের, তিনি সরকারের মধ্যে মানে আস্থা রাখতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রী তো আমি একটা কথা একটু আনুষ্ঠানিক বলে দিই, অভয়া নামে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা TV9 বাংলা
তিলোত্তমা নামটাই প্রথম থেকে দিই এবং আমরা এটা স্টিক করবো। কাইন্ডলি এটা আমার আবেদন আপনাদের। তিলোত্তমাও যদি হয়, প্লিজ, হ্যাঁ, তিলোত্তমাও যদি হয়, অভয়া না হয়, যদি তিলোত্তমাও হয়, তাহলে এই তিলোত্তমার আন্দোলনের সময় আপনি দেখেছেন নির্দিষ্টভাবে এই সরকার তাদের অনুগত কিছু মুখপাত্র, ওই যে যার প্রিজন ভ্যানের ডেইলি প্যাসেঞ্জারি যারা করতো সে সমস্ত মুখপাত্র দায়িত্ব নিয়ে ডাক্তার বনাম রোগী তার একটা হচ্ছে তর্ক বিতর্ক বা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা কি হয়েছে, এই যে ভেজাল ওষুধ, এই যে আজকে হচ্ছে জাল সিরিঞ্জ, জাল হচ্ছে গিয়ে আপনার ওই স্যালাইন, কোনো ক্ষেত্রে হচ্ছে আর মানুষকে উনি আলাদা করতে পারছেন না, ডিভিশনের জায়গায় আর নেই। তাই এখন সরাসরি জুনিয়র ডাক্তারদের সাসপেনশন আজকে প্রত্যাহার হয়ে গেছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড, আমি তো বললাম যে যারা আন্দোলন করছেন তারা তো আন্দোলনের রাস্তায় রয়েছেন। মুখ্যমন্ত্রী যদি মনে করেন এইভাবে আন্দোলন জমাবেন কাউকে ভাতা বাড়িয়ে বা কিছু করে, তাহলে উনি একদম ভুল চিন্তাধারায় হাঁটছেন। ওই আইপ্যাকের সিদ্ধান্ত সঠিক নয়। বেশ, সৌরভপ্রিয় দত্ত। না, এই কোনো স্পেসিফিক প্রশ্ন নেই। এই যে যেটা প্রতিমন্ত্রীর, এই যে প্রতিমন্ত্রীর কথাটা এলো, কোথাও কি এরকম মেসেজ যায় না যে প্রতিমন্ত্রী তার মানে কিছু করার ক্ষমতা না? বিষয়টা হচ্ছে, মানে আমি আরো কথা বলি, একটা কথা, মুরদ নেই বলে একটা বাংলা হয়, ব্যাপারটা যদি তেমন হয়ে যায় তাহলে তো অন্য প্রতিমন্ত্রীরা ডিজার্টেড হয়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য তো বাংলায় রেখেছেন, বাংলা ভাষায় রেখেছেন। এখানে সবাই আমরা বাঙালি, সবাই তো বুঝতে পেরেছি। তিনি কারণও ব্যাখ্যা করে দিয়েছেন যে একজন মুখ্যমন্ত্রীর হাতে যদি স্বাস্থ্য ব্যবস্থা থাকে, তিনি তো তার মাথার উপর চাপ নিচ্ছেন। কারণ সত্যি তো স্বাস্থ্য এমন একটা জায়গা যে জায়গাটা মানুষের জীবন মৃত্যু নির্ভর করে। সেখানে একজন প্রতিমন্ত্রী বা একজন আলাদা করে কোনো মন্ত্রক সে যা কাজ করবে, মুখ্যমন্ত্রী তার থেকে অনেক বেশি চিন্তা করবেন। তিনি তো নিজে রিস্ক নিচ্ছেন এই বিষয়টা নিয়ে। কারণ যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কোনোভাবেই ডু ইট নাও এ ছাড়া আমি কোনো কিছুতে বিশ্বাস করবো না। ইউ হ্যাভ টু ডু বলেছে আজকে, ইউ হ্যাভ টু ডু, এটা করতে হবে আপনাদেরকে। তো এই ধরনের কথাবার্তা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন, এবং সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা কথা আপনারা বারবার করে দেখাচ্ছেন না, এই যে দর্শন আর এই গুণ বিচার। এখানে একটা কথা বলি, ভালো কথা, আপনারা অনেক হাসপাতালে ইকুইপমেন্ট নিয়ে গেলেন। আপনি গোয়াল ঘরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবেন, মানে যেখানে গরু থাকে সেখানে ইকুইপমেন্টের ট্রিটমেন্ট করাবেন। আমরা বিষয়টা কি দেখাচ্ছি, আমরা বলছি না যে দর্শনের প্রয়োজন নেই, দর্শনদায়ী না গুণ বিচারী। আপনি যদি একজন পেশেন্টকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে তাকে যদি আপনি চিকিৎসা করান, আর তাকে যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে নিয়ে গিয়ে চিকিৎসা করান, তার মধ্যে অবশ্যই পার্থক্য হবে। অবশ্যই, আমি সেটাই বলতে চাইছি। টিভি নাইন বাংলা একটা জবাব আছে এটা নিয়ে, গুণ আগে না, রুল জবাব পরে দেবেন, আগে আমাদের হাউসের জবাবটা দিই। টিভি নাইন বাংলার যেটা জবাব, যেটা আপনারা দেখছেন, রূপ আগে না গুণ আগে, এটা যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তাই সেখান থেকে আমরা এইটা লিখেছি এরম ভাবে, জাস্ট প্রশ্ন করে। প্রশ্ন হচ্ছে, কোনো কিছু দেখে যদি ভক্তি চটে যায় তাহলে সেখানে ঢুকতে ইচ্ছে করে না, এটা ঠিক। কিন্তু যদি প্রপোর্শনেটলি দেখা যায় সাজগোজে বেশি, তখন তো সমালোচনার ব্যাপার আসবেই। এটা আমার জবাব, প্লিজ বলুন। হ্যাঁ, দেখুন, কেন বললেন যে সাজগোজ বেশি? যদি মেয়েটি দেখতে খারাপ হয় তাহলে মেকআপের রং কিন্তু ধুয়ে যাবে, তখন ভেতরটা বেরিয়ে আসবে। যেমন তৃণমূলের কদর্য রূপগুলো ক্রমশ বেরিয়ে আসে। আপনি জেলার হাসপাতালগুলোতে যাবেন, শুধু নীল সাদা রং, সেখানে না আছে ডাক্তার, না আছে তার কোনো ইনস্ট্রুমেন্ট, না আছে কোনো ব্যবস্থা। আপনি বেশি দূর যেতে হবে না, আপনি বারুইপুর হাসপাতালে চলুন, আপনি বারুইপুর সরকারি হাসপাতালে চলুন, সেখানে জ্বর সর্দি বাদ দিয়ে কোনো কিছু হলে পরেই রেকমেন্ড। আমি আপনাকে বলছি, সরকারি হাসপাতালের ডাক্তাররা, আরে তারা তো মানে কোনো রোগ লিখতে, মানে এমন হয়েছে মশা কামড়েছে তার জন্যে কোনো মানে যে অসুখটা হয়েছে সেটা অবধি সরকারি ডাক্তাররা লিখতে পারেন না। এই রকম দশা। মাননীয় মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নেবেনই, উনি দায়িত্ব নিলে পরে ওনার ছাতার তলায় র্যান্ডম চুরি, সেই কারণে উনি পুরোটা দায়িত্ব নেবেন, যাতে এটা আর কারোর উপর দায়িত্ব দেওয়া যায় না। তো আমরা দেখেছি তো যে 9 তারিখ তিলোত্তমার মৃত্যুর পর রাত্রিবেলা যখন জবরদস্তি পুলিশি হেফাজতে তার বডিটাকে দাহ করে দেয়া হচ্ছে, তখন লোকাল এমএলএ লোকাল পুলিশের পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়। কে ওয়েল ডান বয়? কেন বলা হচ্ছে ওয়েল ডান বয়? বিষয় বাইরে চলে একদম টেনশনে পড়ে গেছে, একদম টেনশনে পড়ে গেছে, বিষয় বাইরে চলে গেছে। ভবন এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলছি সৌরভপ্রিয় দত্ত যে যুক্তিটা দিচ্ছে, যে যদি মুখ্যমন্ত্রী নিজে দপ্তরের দায়িত্ব নেন তাহলে তো আরো গ্রেটার রেসপন্সিবিলিটির বার্তা দেওয়া হয়, ক্ষতি, তাতে আপনাদের আপত্তিটা কোথায়? তার কারণ হচ্ছে একজন মানুষ তিনি পুলিশের দায়িত্ব নিয়েছেন, পুলিশের কি অবস্থা দেখতে পাচ্ছি, পুলিশের হাতে অবৈধ বন্দুক, আবার বৈধ বন্দুক পাওয়া যাচ্ছে দুষ্কৃতীদের হাতে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে পুলিশের কি অবস্থা। পুলিশ মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থা দেখেছি, ঘুণ পোকা, গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে ঘুণ পোকা। ডাক্তারবাবুরা, সিনিয়র ডাক্তারবাবুরা বারবার বলেছেন কথা যে তিলোত্তমার মৃত্যুটার পেছনে বড় কারণ
বড় রকম কারণ হচ্ছে স্বাস্থ্য ভবনের দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তরের মাথায় কে? মাননীয় মুখ্যমন্ত্রী। এখন সৌরভ বাবুরা নানান রকম ভাবে চাপা দেবার চেষ্টা করবেন বই কি, কিন্তু বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি মানুষ নিশ্চয়ই তাদের বেঁচে থাকার, তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য তারা সঠিক রায় দেবেন বলে আমরা আশা করছি। বেশ, আপনাদের আরও একটা বয়ান মুখ্যমন্ত্রী শোনাবো, আজকের ঘোষণা এবং এটা আবেদন ব্রাদার। সেটা হচ্ছে তিনি এই ডাক্তারবাবুদের সভাতেই বলেছেন যে আমার ভাইরা যেন বোনেদের প্রোটেক্ট করে, রক্ষা করে। একবার শুনুন, তারপর ফিরব। এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি। আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন, আপনারাই পারেন। সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে, কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন। এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন, দুটোই। মহৎ আবেদন, এটা মহৎ আবেদন, মানে এখানে কোনো দ্বিরুক্তি হতে পারে না সৌরভপ্রিয় দত্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা কি শুধু এটা দিয়ে চলতে পারে? 140 কোটি ভারতবাসীর পেছনে 140 কোটি পুলিশ নেই, সুতরাং আমাদের পুলিশকেও সাহায্য করা দরকার। আমরা যারা পুরুষরা আছি, বা উনি এটাও বলেছেন যারা মহিলারাও যারা আছে, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে, ভাই বোনকে, বোন ভাইকে, সেভাবে করে তো আমাদের সমাজেও আমাদের এইভাবে পাশে দাঁড়াতে হবে। এটা তো মানব সম্পদের কথা, এটা আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। এটা আমরা বারবার করে আবেদন করি যে আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই। আজকে ছেলে বা মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আজকে অনেক ছেলেরাও বিপদে পড়লে মেয়েরা ঝাঁপিয়ে পড়ে, আবার মেয়েরা বিপদে পড়লে ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। এটা যাতে আরো সুদৃঢ়ভাবে হয়, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন। এটা তো বিতর্কের কোনো বিষয় নেই। বেশ কুইক, আমি একটু সিপিএম এর মুখপাত্রের কাছে আসবো। মানে আপনারা আজকের এই বৈঠকের নির্যাস থেকে সিকিউরিটি সংক্রান্ত কি পাচ্ছেন? মানে যেটা ডাক্তারবাবুদের বেতন বাড়িয়ে দাও, সেটা হয়তো অবচেতনের ভেতরে হয়তো বা আড়ালে সেই দাবি থাকলেও প্রকাশ্যে জুনিয়র ডাক্তাররা বেতনের জন্য কিন্তু আন্দোলন করেছেন বলে আমাদের মনে হয় না। সবাই সবাইকে রক্ষা করবে। সরকার কি করবে? সরকারের কাজটা কি? কর্মক্ষেত্রে একজন ডাক্তার, একজন সরকারি হাসপাতালের মধ্যে একজন যিনি সরকারি ডাক্তার, তিনি খুন হন, ধর্ষিত হন, তাহলে সরকার এখানে রয়েছে না কি করতে? সরকার উঠে যাক, বলে দিক আমার ফেলিওর, ভাই আমার পুলিশ প্রশাসন কাউকে সুরক্ষা দিতে পারবে না, সবাই সবার পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে, সবার পাশে থাকবে, শিলিগুড়ি ভুলে গেছে, ওরা অনিতা দেওয়ানকে ভুলে গেছে, সবাই সবার পাশে থাকবে। ওরা কথা বলবে অনিতা দেওয়ানকে কি করা হয়েছিল, সবাই সবার পাশে থাকবে, কথা বলো না। আর গরুর গাড়ির হেডলাইট দিয়ে কথা বলে লাভ নেই তো, গরুর গাড়ির হেডলাইটদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, গরুর গাড়ির হেডলাইট দিয়ে কোনো লাভ নেই। তাহলে কি করবে রাজাদা? সরকার মাল তুলবে, সরকার কি করবে? সরকারের যা কাজ, সরকার মাল তুলবে, আবার কি? আরে এই তো আজকেই দেখলাম চন্দননগরে মেয়েটিকে পিছনে ধাওয়া করছে, মদ খেয়ে মতলো, তারপর তার বাড়ি দেখাচ্ছে প্রাসাদোপম বাড়ি। এরপরে আপনারা জার্নালিস্টরা খোঁজ খবর নিয়ে জানবেন তার সঙ্গে তৃণমূলের সংযোগ আছে। এই তো অবস্থা। এখন ভাইয়েরা বোনেদের কোন ভাই, কোন ভাইরা রক্ষা করবে? উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ধর্ষণ করে খুন করে পুড়িয়ে মেরে দিল, তারপরেও এদের লজ্জা নেই, এদের কোনো লজ্জাই নেই। আমি ওই যে কুণাল ঘোষ বারবার বলেন না একটা কথা, যে গরুর গাড়ির হেডলাইট, এরা চিরকাল গরুর গাড়ির হেডলাইট হয়ে থাকবে, 2026-এ গরুর গাড়ির হেডলাইট হয়ে থাকবে। একটা হেডলাইট হবে বিজেপি, একটা হেডলাইট হবে সিপিএম। এই একটা হেডলাইট, দুটো হেডলাইট এই বাংলায়, বিজেপি আর সিপিএম। কুণাল ঘোষ ঠিক বলেছে না ভুল বলেছে? আপনাদের তিনজনকে ধন্যবাদ। আজকে আমাদের বিতর্কের সময় শেষ, বিকেলের বিতর্কে, কিন্তু যেটা এখনো পর্যন্ত মনের মধ্যে আমাদের সাধারণ মানুষের, মানে আমার আপনার মতো সাধারণ মানুষের খচখচানিটা রয়ে গেল, এটা একটাই জায়গা, টাকা দিন, ভাতা বাড়ান, কোনো আপত্তি নেই, কেউ না করবেন না, অন্য রাজ্যের সঙ্গে ফারাক যত কমবে বেতনের ততই ভালো, সেটা বাংলার একটা ভালো দিক, গর্বের দিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিলোত্তমাকে যে কারণগুলোর জন্য চলে যেতে হয়েছিল এই ধরনের বড় ডক্টরস মিট, সেই কারণগুলোকে বিনাশ করতে পারবে কি? এই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের বিকেলের বিতর্ক। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা।